ওয়েলকাম টু এনটিএ ইউজিসি নেট এডুকেশন। আমি শহীদুল ইসলাম। আজকে আবারও ফিরে এসেছি রিসার্চ অ্যাপটিটিউডের সেকেন্ড পর্ব নিয়ে। আজকে আলোচনা হবে রিসার্চ অ্যাপটিটিউডের মোস্ট ইম্পর্টেন্ট টার্মিনোলজির সেকেন্ড পর্ব। এর আগেও আমি একটি পর্ব আলোচনা করেছি, সেখানেও অনেকগুলি টার্ম নিয়ে আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা, যারা এখনও সেই পর্বটি দেখোনি তারা প্রথমে সেই পর্বটি দেখো, তারপরেই এই দ্বিতীয় পর্বটি দেখবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো প্রথম শব্দটি হলো ভ্যালিডিটি। ভ্যালিডিটি রিফার্স টু হাউ অ্যাকুরেটলি আ মেথড মেজার্স হোয়াট ইট ইজ ইন্টেন্ডেড টু মেজার্স। তো বন্ধুরা, ভ্যালিডিটি শব্দটা পরিচিত শব্দ এবং এখান থেকে প্রত্যেকবার প্রশ্ন একটা পাওয়া যায় ভ্যালিডিটি ও রিলায়েবিলিটি থেকে। তো এই শব্দটি খুবই ইম্পর্টেন্ট আমাদের রিসার্চ অ্যাপটিটিউডের ক্ষেত্রে বা রিসার্চ মেথোডোলজির ক্ষেত্রে। একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। এখানে এই ইংরেজি শব্দটির বাংলা শব্দ হচ্ছে বৈধতা। বলতে বোঝায় যে উদ্দেশ্য কোনো পরিমাপ করা হয়, কোনো একটি পদ্ধতি কতটা সেটি পরিমাপ করতে সক্ষম। অর্থাৎ আমি একটু পরিষ্কার করেই বলি যে ভ্যালিডিটি হচ্ছে সেটাই যখন কোনো রিসার্চের যন্ত্রাংশ বা মেথড কোনো একটা পার্টিকুলারলি বিষয়কে পরিমাপ করার জন্য ক্রিয়েট করা হয় এবং সেই যন্ত্রাংশটা, সেই ম্যাটেরিয়ালসটা বা সেই মেথডটা যদি সেই উদ্দেশ্যটাকে ফুলফিল করতে সক্ষম হয়, তাহলে আমরা বলি সেই বিষয়টির ভ্যালিডিটি বা যথার্থতা রয়েছে। এক কথায় বলি, ভ্যালিডিটি হচ্ছে অ্যাকুরেসি, অর্থাৎ কোনো বিষয়টাকে বৈধভাবে পরিমাপ করতে সক্ষম হলে সেটাকে আমরা ভ্যালিডিটি বলি। অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট টার্ম ইজ রিলায়েবিলিটি। গবেষণায় ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি খুবই ইম্পর্টেন্ট। তো রিলায়েবিলিটি কি? রিলায়েবিলিটি রিফার্স টু হাউ কনসিস্টেন্টলি আ মেথড মেজার সামথিং। If the same result can be consistently achieved by using the same method under the same circumstances, the measurement is considered reliable. মানে নির্ভরযোগ্যতা বলতে বোঝায় যে কোনো পদ্ধতি কোনো জিনিসকে কতটা নিয়মিতভাবে পরিমাপ করে। একই পরিস্থিতিতে একই পদ্ধতি ব্যবহার করে যদি একই ফলাফল ধারাবাহিকভাবে অর্জন করা যায়, তবে পরিমাপটিকে নির্ভরযোগ্য হিসাবে বিবেচিত হয়। আরেকটু আমি বলি, রিলায়েবিলিটি হচ্ছে কোনো একটি অভিজ্ঞতা নেওয়ার পর যদি একরকম রেজাল্ট পাওয়া যায় এবং পরবর্তীকালে আবার যদি সেম কন্ডিশন, সেম সার্কামস্ট্যান্সের ভিত্তিতে যদি আবার একই রকমের রেজাল্ট পাওয়া যায়, তাহলে সেটিকে আমরা বলি রিলায়েবিলিটি বা নির্ভরযোগ্যতা। এইখানে একটি শব্দ উল্লেখই আছে, রিলায়েবিলিটি মিনস কনসিস্টেন্সি। কোনো একটি রেজাল্ট কনসিস্টেন্টলি হতে হবে। পরের শব্দটি হলো অবজেক্টিভিটি। In terms of research, objectivity means eliminating a bias. There is a truth behind your research in which your goal is to uncover. In order to obtain accurate and reliable result, you must remain objective and focus on carrying out your studies without manipulating your method to find a specific outcome. আমি একদম সহজভাবে বোঝাচ্ছি। অবজেক্টিভিটি বলতে বোঝায় গবেষণা হবে সম্পূর্ণ নিরপেক্ষ। গবেষণাটি তার নেচার অনুযায়ী স্যাম্পেল কালেক্ট করতে হবে। এক কথায় স্যাম্পেল নয়, প্রত্যেকটি মেথড রিসার্চের নেচার অনুযায়ী সিলেক্ট করতে হবে। গবেষক তার ইচ্ছা অনুযায়ী কখনোই গবেষণায় নিজস্ব ব্যক্তিগত মতামত পেশ করবে না। গবেষণার নেচার যেমন হবে তেরকমভাবেই নিরপেক্ষভাবে গবেষণা কার্যকে সম্পাদন করতে হবে। এখানেই এই বিষয়টি হচ্ছে অবজেক্টিভিটি, অর্থাৎ যে কোনো গবেষণা অবশ্যই অবজেক্টিভিটি হতে। নেক্সট টার্ম ইজ ক্রেডিবিলিটি। ক্রেডিবিলিটি মিনস বিশ্বাসযোগ্যতা। Credibility refers to the extent to which a research account is believable and appropriate with a particular reference to the level of agreement between participant and the researchers. আমি একদম সহজভাবে বোঝাই, ক্রেডিবিলিটি হচ্ছে গবেষণায় যেমনভাবে গবেষণা কার্য সম্পাদন হয়েছে
সেটাকেই সঠিকভাবে রিপ্রেজেন্ট করা। অর্থাৎ কোনো বিষয়বস্তু গবেষণায় যেমনভাবে ফাইন্ড আউট হয়েছে, তার ফাইন্ডিংস যা পাওয়া গেছে সেটাকেই তার মতন করে রিপ্রেজেন্ট করাটাই হচ্ছে ক্রেডিবিলিটি। গবেষণায় কখনো গবেষক তার ব্যক্তিগত বায়াসনেস নিয়ে আসবে না, অর্থাৎ নিরপেক্ষভাবে গবেষণা কার্যটাকে পরিচালনা করবে এবং পরিচালনা করার পর ফাইন্ডিংস যা আসবে, আউটকাম যা আসবে, সেটাকেই তার মতো করে রিপ্রেজেন্ট করা, তার মতো করেই প্রেজেন্ট করাটাই হচ্ছে ক্রেডিবিলিটি। নেক্সট important term is sampling unit. The term sampling unit refers to a singular value within a sample database. Sampling units are taken from an entire population such as a country, customer database or region and put into a group to form a research sample. Sampling unit শব্দটি একটি নমুনা ডেটাবেসের মধ্যে একক মানকে বোঝায়। স্যাম্পলিং ইউনিটগুলি একটি সম্পূর্ণ জনসংখ্যা, যেমন একটি দেশ, গ্রাহক, ডেটাবেস বা অঞ্চল থেকে নেওয়া হয় এবং এটি একটি গবেষণার নমুনা গঠনের জন্য একটি গোষ্ঠীতে রাখা হয়। আমি বিষয়টিকে একদম পরিষ্কার করে বলছি উদাহরণের মাধ্যমে। যেমন কোনো একটা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কোনো বিষয়ের টেস্ট নেওয়া হবে, তো শ্রেণীকক্ষের সমগ্র শিক্ষার্থী হচ্ছে এখানে পপুলেশন, অর্থাৎ শ্রেণীকক্ষে যদি 100 জন শিক্ষার্থী থাকে, 100 জন শিক্ষার্থী হচ্ছে এখানে সমগ্র বা পপুলেশন। এবার এই 100 জন শিক্ষার্থী প্রত্যেকটা আলাদা আলাদা শিক্ষার্থী হচ্ছে গবেষণার স্যাম্পলিং ইউনিট। Another term is sampling frame. A sampling frame is a list of all the items in your population. It's a complete list of everyone or everything you want to study. The difference between a population and a sampling frame is that the population is general and the frame is specific. অর্থাৎ একটি নমুনা ফ্রেম আপনার জনসংখ্যার সমস্ত আইটেমের একটি তালিকা। এটি প্রত্যেকের যা আপনি অধ্যয়ন করতে চান এমন সমস্ত কিছুর একটি তালিকা। একটি জনসংখ্যা এবং একটি নমুনা ফ্রেমের মধ্যে পার্থক্য হলো জনসংখ্যা হলো সাধারণ এবং ফ্রেম হলো নির্দিষ্ট। আমি একেবারে ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টি, যে 100 জন শিক্ষার্থীকে আমরা সমগ্রক হিসাবে নিয়েছি বা পপুলেশন হিসাবে নিয়েছি, তার প্রত্যেক শিক্ষার্থীকে আলাদা আলাদা স্যাম্পল ইউনিট করলাম। এবার যখন সেই 100 জন শিক্ষার্থীকে অধ্যয়ন করার উদ্দেশ্যে আমরা একটা তালিকা বানাবো, 100 জন শিক্ষার্থীর নেম নিয়ে পরপর একটা তালিকা বানাবো, এই তালিকাটাই হচ্ছে স্যাম্পলিং ফ্রেম। অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীদের আমরা অধ্যয়ন করতে যাচ্ছি সেই সমস্ত শিক্ষার্থীদের তালিকাবদ্ধ করে যেটি আমরা পাই সেটিকেই আমরা বলি স্যাম্পলিং ফ্রেম। স্যাম্পলিং ইউনিট এবং স্যাম্পলিং ফ্রেমকে আরেকটি সুন্দর এক্সাম্পলের সাহায্যে পরিষ্কার করে উপস্থাপন করছি। ধরো কোনো একটি গ্রামের 100টা বাড়ি সার্ভে করা হবে, কোনো কারণে বা কোনো উদ্দেশ্য নিয়ে 100টা বাড়ি সার্ভে করা হবে। তো 100টা বাড়ি হচ্ছে এখানে গবেষণার পপুলেশন। যখন 100টা বাড়িকে আলাদা আলাদা, অর্থাৎ হোম হচ্ছে এখানে বা বাড়ি হচ্ছে এখানে স্যাম্পলিং ইউনিট। এবার যখন আমরা এই 100টা বাড়ির একটি গবেষণা করার উদ্দেশ্যে লিস্ট বানাবো, তখন হয়ে যাবে সেই গবেষণার এটি স্যাম্পলিং ফ্রেম। Another important term is bias. Research bias, also called experimental bias, is a process where the scientist performing the research influence the result in order to portray a certain outcome. অর্থাৎ গবেষণা পক্ষপাত, যাকে এক্সপেরিমেন্টাল বায়াসও বলা হয়, এটি এমন একটি প্রক্রিয়া যেখানে বিজ্ঞানীরা অংশগ্রহণ করে গবেষণার একটি নির্দিষ্ট ফলাফলকে চিত্রিত করার জন্য নিজের মতো করে প্রভাবিত করে। আমি একবারে ক্লিয়ার করে বলি, গবেষণা হলো একেবারে নিরপেক্ষ কাজ। যে কোনো গবেষণা তার নেচার অনুযায়ী, তার মেথড
ডেটা কালেকশন, ডেটা অ্যানালাইসিস, ফাইন্ডিংস, রিপোর্ট প্রত্যেকটি ক্রমা অনুযায়ী নিরপেক্ষভাবে উপস্থাপন করতে হয়। গবেষক যদি মনে করেন যে এই গবেষণার বিভিন্ন প্রক্রিয়াগুলোকে তার নিজের মতো করে উপস্থাপন করবে, তার নিজের মতো করে সাজিয়ে নেবে, ম্যানিপুলেট করবে, তাহলে জানতে হবে যে সেই গবেষণায় যে ত্রুটি দেখা দেবে সেই ত্রুটিটাকেই এখানে গবেষণার বায়াস বা এক্সপেরিমেন্টাল বায়াস বলা হয়। অর্থাৎ গবেষণায় কখনোই তার কার্যাবলী বায়াসনেস বা পক্ষপাত দুষ্টিত হবে না, সম্পূর্ণ নিরপেক্ষ হবে। Another very important term is sampling error. A sampling error is a statistical error that occurs when an analyst does not select a sample that represent the entire population of data and the result found in the sample do not represent the result that would be obtained from the entire population. অর্থাৎ স্যাম্পলিং এরর হলো একটি রাশিবৈজ্ঞানিক ত্রুটি। যখন কোনো গবেষক স্যাম্পেল সিলেক্ট করবে তখন যদি সেই স্যাম্পেলটা ইন্টার পপুলেশনের অ্যাপ্রোপ্রিয়েট রিপ্রেজেন্টেটিভ না হয় তখন যে ত্রুটিটা দেখা দেয় সেই ত্রুটিটার নামই হচ্ছে স্যাম্পলিং এরর। আবার এই স্যাম্পেল থেকে প্রাপ্ত ফলাফল যদি পুরো জনসংখ্যার বা পপুলেশনের ফলাফলগুলির সম্পূর্ণ প্রতিনিধিত্ব করতে না পারে তখনও যে ত্রুটিটি দেখা দেবে সেই ত্রুটিটি হলো স্যাম্পলিং এরর। একটা উদাহরণের সাহায্যে বলি, ধরো সমগ্রক হলো 100 জন। 100 জনের সমগ্রক থেকে যদি স্যাম্পল সাইজ মাত্র 3 জন নেয় তাহলে এই 3 জন কিন্তু 100 জন সমগ্রকের সম্পূর্ণ প্রতিনিধিত্ব করতে পারবে না, বা পপুলেশনের যে ফলাফল হবে সেই ফলাফলটা এই স্যাম্পেলের ফলাফল কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ফলাফল হবে না। সো যে প্রবলেমটা দেখা দেবে সেটা হচ্ছে স্যাম্পলিং এরর। এই স্যাম্পলিং এরর থেকে প্রত্যেকবার একটি করে প্রশ্ন আসে। একটা জিনিস আমি পরিষ্কার করে বলি, স্যাম্পল সাইজ যত বড় হবে স্যাম্পলিং এরর তত কমবে, আবার স্যাম্পল সাইজ যত ছোট হবে স্যাম্পলিং এরর বাড়ার সম্ভাবনা তত বেশি হবে। Next important term is type 1 error. In statistical hypothesis testing, a type 1 error is the rejection of a true null hypothesis, also known as a false positive findings or conclusion. টাইপ 1 এরর হচ্ছে যখন কোনো ট্রু নাল হাইপোথেসিসকে রিজেক্ট করা হবে, অর্থাৎ নাল হাইপোথেসিসটি ট্রু ছিল তাকে রিজেক্ট করা হচ্ছে। আমি এই চিত্রের মাধ্যমে বিষয়টিকে পরিষ্কার করে বলছি। তোমরা দেখতে পাচ্ছ যে আলফা টেস্ট 0.05 লেভেলে একটা টেস্ট করা হচ্ছে। টেস্ট করার ক্ষেত্রে কোনো নাল হাইপোথেসিস অ্যাকসেপ্টেড জোনে পড়ছে, 95% এরিয়াতে পড়ছে, কিন্তু দেখা যাচ্ছে যে গবেষক কোনো কারণবশত সেটা 0.10 লেভেলে অর্থাৎ 90% জোনে অ্যাকসেপ্টেড এরিয়া গ্রহণ করছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার রিজেক্টেড এরিয়াতে হাইপোথেসিসটা চলে যাচ্ছে। এই ধরনের কোনো হাইপোথেসিস যেটি অলরেডি অ্যাকসেপ্টেড জোনে ছিল তাকে রিজেক্টেড জোনে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ ট্রু হাইপোথেসিসকে যখন রিজেক্ট করা হবে তখন সেই ধরনের এররকে টাইপ 1 এরর বলা হয়। Another important term is type 2 error. Type 2 error is the non-rejection of a false null hypothesis, also known as false negative findings or conclusion. টাইপ 1 এররের বিপরীত এরর হচ্ছে টাইপ 2 এরর। যখন কোনো ফলস নাল হাইপোথেসিসকে অ্যাকসেপ্ট করা হবে তখন সেই ধরনের এররকে টাইপ 2 এরর বলা হয়। এই চিত্রের মাধ্যমে বিষয়টিকে ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো এখানে 0.05 লেভেলে টেস্ট করে দেখা যাচ্ছে যে কোনো একটি নাল হাইপোথেসিস রিজেক্ট হয়ে গেছে, কিন্তু গবেষক তার কোনো কারণবশত সেই টেস্টটাকে 0.01 লেভেলে টেস্ট করে সেটাকে অ্যাকসেপ্টেড জোনে নিয়ে এসছে। এই ধরনের কোনো রিজেক্টেড হাইপোথেসিসকে অ্যাকসেপ্টেড হাইপোথেসিসে পরিণত করাকে টাইপ 2 এরর বলা হয়। আরেকটি চিত্রের মাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট করে উপস্থাপন করছি। দেখো ফার্স্ট টাইপ 1 এররে ট্রু হাইপোথেসিসকে এখানে রিজেক্ট করা হয়েছে বা ফলস করা হয়েছে। সেকেন্ড অপশনে দেখো অ্যাকসেপ্ট করা হয়েছে ফলস হাইপোথেসিসকে, অর্থাৎ
টাইপ 1 এরার হচ্ছে ট্রু হাইপোথেসিসকে রিজেক্ট করা, আর টাইপ 2 এরার হচ্ছে ফলস হাইপোথেসিসকে অ্যাকসেপ্ট করা। আজকের আলোচনা পর্ব এখানেই শেষ। থ্যাংক ইউ বন্ধুরা।